স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক, এমন অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সকালে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার, কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দিতে চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন যদি করতে না চান সেটা নিশ্চয়ই ইউনুস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আমরা জাতির বাংলাদেশ জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না। পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায়, কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ি টি&টি মাঠের সামনে দুস্থদের সহায়তা প্রদান শেষে কথা বলেন তিনি। শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। বাজেটে সহায়তা, রেল উন্নয়ন সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $100 কোটি ঋণ এবং অনুদান দেবে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক বিবৃতির এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইক। স্থানীয় সময় শুক্রবার 11:30টার দিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন খাতে দুদেশের মধ্যে চলমান সহযোগিতা আরও বৃদ্ধি করতে জাপানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এরই মধ্যে শনাক্ত করা অর্থনীতির নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বাংলাদেশের বাজেট সহায়তা, প্রকল্পে সহায়তার বিষয়গুলো উঠে আসে বৈঠকে। পরে দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবর্তনই একমাত্র সমাধান। দুই দেশের মধ্যে সই হয়েছে 6টি সমঝোতা স্মারক। নতুন করে কোনো সহযোগিতা করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেমন ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের যেই তরুণ রাজনীতিবিদ আছে তাদেরকে আরও কীভাবে তাদের ক্যাপাসিটিটা বিল্ডিং করা যায়, বিভিন্ন দেশের গভর্নেন্স সিস্টেমটা যদি তাদেরকে দেখিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে। গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত লক্ষাধিক মানুষ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাতিয়ায় জনদুর্ভোগ চরমে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উঁচু জোয়ারে তলিয়েছে নিম্নাঞ্চল। এদিকে ঝড়ো বাতাসের সাথে বিরামহীন বৃষ্টি হচ্ছে দ্বীপ জেলা ভোলায়। মেঘনা নদীর পানি ছাড়িয়ে যায় বিপদসীমার 132 সেন্টিমিটার উপরে। এতে কলাতলির চর, ঢালচর, কুকরিমুকরি সহ বিভিন্ন চর নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ভেসে গেছে শতাধিক গবাদি পশু। তজুমউদ্দিনের স্লুইসগেট এলাকায় জোয়ারের পানির তোড়ে রিং বাঁধের 10 মিটার ভেঙে গেছে। লক্ষ্মীপুরেও 10টি ইউনিয়নে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়। পানি ওঠায় চরম দুর্ভোগে ফেনীর সোনাগাজীর নিম্নাঞ্চলের অন্তত 8টি গ্রামের বাসিন্দারা। এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। দুই দিনের বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সমতল অতিক্রম করছে, যার কারণে আগামীকাল পর্যন্ত দেশ জুড়ে থাকবে বৃষ্টিপাত। সাপ্তাহিক ছুটির দিনে ব্যক্তিগত কাজে বেরিয়ে অনেকেই পড়েছেন বিপাকে। রিকশা এবং সিএনজি ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকার সড়ক, ফলে দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে, গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদিকোটে 285 মিলিমিটার, আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে 241 মিলিমিটার। ঢাকা সহ পার্শ্ববর্তী জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা যেটা বলছিলাম আগে
হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবার্তা যেটা ছিল সেটা আরও একদিন থাকতে পারে। আজকে তো থাকতেই পারে, কালকেও থাকতে পারে সেটা, এবং আগামী মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে হয়তো বা ওয়েদার অনেকটা উন্নতি হতে পারে, বৃষ্টি হতে প্রবণতাটা কমে আসতে পারে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ। নীলিমা, জলাবদ্ধতা ও দুর্ভোগের কি তথ্য আছে জানাবেন। অর্ঘ আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি নিউ মার্কেটের সামনে, যে ধানমন্ডি, মিরপুর এবং নিউ মার্কেটের যে রোডটা ঠিক সেখানে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আসলে জনদুর্ভোগ কেমন হচ্ছে। পানি কিন্তু উঠে গেছে একদম হাঁটু পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই এই হাঁটু পানির মধ্যে আসলে পার হচ্ছেন রাস্তা, এবং এখানে গাড়ি থেকে শুরু করে বাস, রিক্সা সবাই কিন্তু পড়েছেন বিপাকে। এবং এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এখানে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাইবো আসলে রাজধানীতে এই সমস্যাটা কিন্তু বিগত 30-40 বছর একটা সমস্যা, কিন্তু 1-1.5 বছর সমস্যা না। তাহলে একজন রাজধানীবাসী হিসেবে আপনি কিভাবে এই জিনিসটা আসলে আপনি রাজধানীবাসী হিসেবে কিভাবে এই দুর্ভোগটা পাচ্ছেন? আসলে একজন রাজধানী হিসাবে বা ঢাকাতে বসবাসকারী হিসাবে আমরা সকাল থেকে অনেক সমস্যায় ভুগতেছি জলাবদ্ধতার কারণে। যেমন আজকে সকালে আমার নিয়োগ পরীক্ষা ছিল, বলতে গেলে যারা বেকারত্ব জীবন পার করছে তাদের ব্যস্তময় দিন হচ্ছে শুক্রবার। এই শুক্রবারে যখন আমি সকালে কাকবাজা হয়ে পরীক্ষা দিতে আসছিলাম অনেক কষ্ট করে জলাবদ্ধতায়, গাড়িও পাইনি, যানজটের সৃষ্টি করে, যার কারণে আমার পরীক্ষা দিতে অনেকটা লেট হয়ে যায় সঠিক সময় মতো না পৌঁছানোর কারণে, যার কারণে পরীক্ষায় আমি ভালোভাবে দিতেও পারিনি। এখন পরীক্ষা শেষ করে যখন বাসায় যাব তখনও সেই অবস্থা। এই জলাবদ্ধতার কারণে ঠিকমতো হাঁটতে পারছি না, ঠিকমতো গাড়ি পাচ্ছি না, রিক্সা, যানবাহন কোনো কিছুই তাদের গন্তব্যে আমাদেরকে নিতে যাচ্ছে না, বা নিতে চাইলেও 5 গুণ বেশি ভাড়া চাচ্ছে, যার কারণে রাজধানীবাসী অনেক বিপদে আছে। সরকারকে অনুরোধ করবো এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শক ভাইয়ের সাথে কথা বললাম। আসলে এখানে যে অবস্থাটা, এই অবস্থা কিন্তু খুবই খারাপ, এবং সবাই আসলে প্রশাসনের কাছে সাহায্য চাইছেন এই ব্যাপারটার জন্য। এবং এই ছিল আমার কাছে আজকে জনদুর্ভোগের শেষ তথ্য। আমি চলে যেতে চাইবো অর্ঘর কাছে। অর্ঘ। নীলিমা, ধন্যবাদ আপনাকে। আসছে বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এরই মধ্যে বড় অংশই থাকছে ভর্তুকি বাবদ। বকেয়া পরিশোধ করে টেকসই জ্বালানি খাত গড়াই হবে আগামী অর্থবছরের মূল লক্ষ্য বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। ভর্তুকি থেকে বেরিয়ে আসতে ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমানো, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ বন্ধের তাগিদ বিশ্লেষকদের। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাত, কিন্তু বিগত সরকারের সময় এ খাতে হয় ব্যাপক অনিয়ম, দুর্নীতি। জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ ও আমদানি নির্ভরতায় ঋণের বোঝায় নাজুক গুরুত্বপূর্ণ এ খাত। বছরের পর বছর বড় অঙ্কের বাজেট বরাদ্দ ও ভর্তুকি দেওয়া হয়েছে এ খাতে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থবছরের মূল বাজেটে বিদ্যুৎ খাতে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে 62,000 কোটি টাকায়। আসছে বাজেটে এডিপিতে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি টাকা। কর্মকর্তারা জানান, আসছে বাজেটে অর্থের অপচয় বন্ধে জোর দেওয়া হচ্ছে। এই বছর পরিবহন ও যোগাযোগ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ পাচ্ছে। হ্যাঁ, এছাড়া এর পরেই পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত। যদিও বা এগুলো যেহেতু সবচেয়ে বড় খাত এবং বিভিন্নভাবে এটা এফেক্টেড এবং অনেকগুলো প্রকল্প আগে থেকে চলছিল, সুতরাং এখানে হঠাৎ করে এগুলো কমানো যায়নি। উপদেষ্টা জানান, বিদ্যুৎ খাতে বিপুল বকেয়া রেখে গেছে বিগত সরকার। গত বছর জুনে এর পরিমাণ ছিল 50,000 কোটি টাকা। এরই মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় 32% এবং জ্বালানি খাতে প্রায় সব বকেয়া পরিশোধ করা হয়েছে। আগামী অর্থবছর ঋণের অর্থ পরিশোধ করে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত গড়তে চায় অন্তর্বর্তী সরকার। ঋণটা তো আমাদের ইয়েতে জিরো করে দিচ্ছে, এনার্জিতে ওভারডিউ। তো সুতরাং আমাদের ইয়েতেও আমরা চেষ্টা করবো এটাকে সাবস্টেনশিয়ালি রিডিউস করার জন্য আর কি। আগামী বছর আমরা একটা সাস্টেনেবল ফুটিং এ, ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল ফুটিংয়ে দেখতে চাই আর কি। বেশি খরচের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লস কমাতে হবে ভর্তুকি। সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আমাদের রিজার্ভ মার্জিন যেটা আছে সেটাকে যেন আমরা 20 থেকে 25% ভিতরে রাখতে পারি 2030-35 এই সময়টাতে। অন্যদিকে আমরা যেন অত্যন্ত ব্যয়বহুল যে তেল ভিত্তিক বিদ্যুৎ সেটা উৎপাদন কমিয়ে আমরা যেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারি। টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা,
ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিতের মার্কিন আদালতের রায়ে স্থগিত করা হয়েছে। আপাতত শুল্ক আবার চালু করেছে মার্কিন ফেডারেল আপিল আদালত। এর আগে গত বুধবার ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট 1977 আইইই পিএ আইনের অপব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন, এমন রায় দেয় আন্তর্জাতিক বাণিজ্য আদালত। ওই রায়ে বিচারকরা জানান, আইইইপিএ আইনে শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আরোপিত বিশ্বব্যাপী ও প্রতিশোধমূলক শুল্ক আদেশগুলো সেই ক্ষমতার পরিধিকে ছাড়িয়ে গেছে। এরা গত 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।